দেখো আমরা আজকে সাম কমন জেনেটিক ডিজিজেস বা কয়েকটি সাধারণ জিনগত রোগ ক্লাস 10 লাইফ সায়েন্সের এই চ্যাপ্টার 3 সেকেন্ড পার্ট এটি নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি আশা করব যে তোমরা বইটা একবার পড়েছো, সেটা থেকেই সূত্র ধরে বলি যে আমাদের কতগুলো হিউম্যানের ক্ষেত্রে রোগ আছে। কিছু রোগ হলো অটোজোমাল ডিস্টারবেন্সের জন্য, জিনের ডিস্টারবেন্সের জন্য হয়। কিছু রোগ আবার সেক্স ক্রোমোজোমের অন্তর্গত যে জিন থাকে তার ডিস্টারবেন্সের জন্য হয়। তাহলে আমাদের প্রথমেই আমরা দেখি যে কোনগুলো আমাদের অটোজোম ঘটিত ডিজিজ, মানে আমাদের টোটাল হিউম্যান বডিতে 46টা ক্রোমোজোম আছে, তার মধ্যে 44টাই হলো অটোজোম। তাহলে তার ডিস্টারবেন্সের জন্য এই 44টা যে ক্রোমোজোম আছে তার অন্তর্গত জিনের ডিস্টারবেন্সের জন্য যে রোগগুলো হচ্ছে সেগুলো দেখো একটু লিখছি। তোমাদের বইতে আছে যে রোগটা, সেটা হলো কি থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া একটা অটোজোমাল ডিজিজ। সেরকমই আরও কিছু অটোজোমাল ডিজিজের কথা তোমরা জেনে রাখো, সেটা হলো সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়া এটাও একটা অটোজোমাল ডিজিজ। নেক্সট দেখো ফিনাইল কিটোনিউরিয়া। এটাও একটা অটোজোমাল ডিজিজ। নেক্সট সিস্টিক ফাইব্রোসিস। এটাও একটা অটোজোমাল ডিজিজ। নেক্সট আরও কিছু বলছি, হান্টিংটন ডিজিজ, এটাও একটা অটোজোমাল ডিজিজ। এবার আসি হিমোফিলিয়া। এটা একটা সেক্স লিঙ্কড ডিজিজ বা এক্স ক্রোমোজোমের ডিস্টারবেন্সের জন্য এটা মেনলি হয়। সেক্স লিঙ্কড ডিজিজ। এরপরে আসি কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। এটাও একটা সেক্স লিঙ্কড ডিজিজ। এটাও এক্স ক্রোমোজোমের ডিস্টারবেন্সের জন্য হচ্ছে। এখানে দেখো হিউম্যান ক্রোমোজোমের ছবিটা দেওয়া হয়েছে, ক্যারিওটাইপ। অ্যাকর্ডিং টু সাইজ বড় থেকে ক্রমশ ছোট হয়েছে, ছোট আকারের ক্রোমোজোমগুলো ছবি এখানে দেওয়া হয়েছে। এই যে টোটাল 22টা ক্রোমোজোম দেখছো, এই যে 22টা এটা হলো অটোজোম, অর্থাৎ দেহজ বৈশিষ্ট্য নির্ধারক ক্রোমোজোম। আর বাকি 22 জোড়া অ্যাকচুয়ালি 22 পেয়ার্স বা 46টা এগুলো হলো অটোজোম বা দেহজ বৈশিষ্ট্য নির্ধারক ক্রোমোজোম। আর বাকি দুটো মানে এখানে আসছে হলো 44টা অটোজোম,
আর মেয়েদের ক্ষেত্রে আসছে 44 প্লাস XX, এটা হলো সেক্স ক্রোমোজোম, এটা মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে আসছে এই 44A মানে অটোজোমটা সেম প্লাস XY, এই দুটো সেক্স ক্রোমোজোম, এটা আসছে ছেলেদের ক্ষেত্রে। আগে যে তোমাদের অটোজোমাল ডিজিজগুলোর কথা বললাম সেগুলো মেনলি এই যে 22 পেয়ার বা 22 পেয়ার এই ক্রোমোজোমাল জিনগুলোর ডিস্টারবেন্সের জন্যই কিন্তু হচ্ছে, ডিস্টারবেন্সের জন্যই কিন্তু অটোজোমাল ডিজিজগুলো হচ্ছে। আর এই যে সেক্স ক্রোমোজোম এর ডিস্টারবেন্সের জন্য যে ডিজিজগুলো হচ্ছে, হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, সেটা হলো এই সেক্স ক্রোমোজোমাল জিন ক্রোমোজোমগুলোর মধ্যবর্তী জিনগুলোর ডিস্টারবেন্সের জন্য হচ্ছে। তাহলে এইগুলোকে আমরা বলেছিলাম যে সেক্স লিঙ্কড ডিজিজ। এর মধ্যবর্তী যে জিনগুলো থাকছে তার ডিস্টারবেন্সের জন্য মেনলি আমাদের হিমোফিলিয়া আর কালার ব্লাইন্ডনেস এই রোগগুলো হচ্ছে। তোমাদের যদি ক্লাস 10-এর সিলেবাস দেখি তাহলে অটোজোমাল ডিজিজের মধ্যে আছে আমাদের থ্যালাসেমিয়া। অটোজোমাল যে ডিজিজ তার মধ্যে আছে আমাদের থ্যালাসেমিয়া। আর সেক্স লিঙ্ক যে ডিজিজ তার মধ্যে আছে আমাদের হিমোফিলিয়া আর বর্ণান্ধতা। এবার আমরা চলে আসি থ্যালাসেমিয়া। এখানে যে থ্যালাসা ওয়ার্ডটা আছে তার মিনিং হলো সি ফর প্রিভ্যালেন্স ইন মেডিটেরিয়ান রিজিয়ন। এর অর্থ হলো মানে থ্যালাসা শব্দের অর্থ হলো মেনলি সি বা সমুদ্র। ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাসিন্দাদের মধ্যে প্রথম এই রোগটি ধরা পড়ে এবং ওই অঞ্চলে রোগটির প্রকোপ বেশি দেখা যাওয়ায় তার নাম দেওয়া হয়েছিল থ্যালাসেমিয়া। তাহলে ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ, লিখে দিচ্ছি। ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাসিন্দাদের মধ্যে প্রথম রোগটি মানে অর্থাৎ এই থ্যালাসেমিয়া রোগটি ধরা পড়ে ও এই অঞ্চলে রোগটির প্রকোপ বেশি দেখা যায়। তাই এর নাম দেওয়া হয়েছিল থ্যালাসেমিয়া। পরবর্তীকালে কিন্তু অন্যান্য অঞ্চল থেকেও এই রোগের হদিশ পাওয়া যায়। ভারতীয় জনসংখ্যাতে যদি থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বিচার করি তাহলে সেটা খুব একটা কম নয়। ভূমধ্যসাগরীয় অঞ্চল মেনলি আর দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় 20-30% লোক আর কি এই রোগের শিকার হয় তৎকালীন। এটার মেন কজ ছিল কিন্তু মিউটেশন অ্যান্ড ডিলিশন। এবার যদি এর মেন কজগুলোর ডিটেলিংয়ে যাই তাহলে কজ মানে কি কারণে এটা সৃষ্টি হয়, তাহলে এটা বলতে হয় যে ইট ইজ
heterogeneous group of hereditary ডিজিজ। এটা আমি ইংলিশে বলছি, তার উপযুক্ত কারণ আছে, মানে ইংলিশে শুনলে বা এই সায়েন্টিফিক ওয়ার্ডগুলো তার স্পেসিফিসিটি অনেকটা বেশি বাংলার তুলনায়, সেজন্য ইংলিশটাও জেনে রাখো, আর টার্মিনোলজিগুলো ব্যবহার করলে সেটা তুমি যথেষ্ট প্রায়োরিটি পাবে। কজড বাই hemolytic anemia that develops due to imbalance synthesis of globin chains, that is alpha beta of hemoglobin। এটাকে মাইনিউটলি ফলো করো। ইট ইজ এ heterogeneous group of hereditary disease caused by hemolytic anemia that develops due to imbalanced synthesis of globin chain, that is alpha beta of hemoglobin। ঠিক আছে, তার মানে এটা হলো হেটেরোজেনাস গ্রুপের জিনের ডিস্টারবেন্সের জন্যই কিন্তু তৈরি হচ্ছে। সিমটমস হিসাবে পাচ্ছি একে হিমোলাইটিক অ্যানিমিয়া হিসাবে, আর হিমোগ্লোবিনের যে আলফা আর বিটা পলিপেপটাইড চেন, সেই চেনেরই ইমব্যালেন্স সিনথেসিস হলেই কিন্তু, মানে এই চেনগুলো এক একটা পলিপেপটাইডকে নির্দেশ করে, সেটা যদি ইমব্যালেন্স সিনথেসিস হয় তাহলেই কিন্তু আমরা এই থ্যালাসেমিয়া রোগটাকে পাবো। এটার হেটেরোজাইগাস স্টেটে, মানে যখন জিনটা হেটেরোজাইগাস অবস্থায় থাকবে তখন কিন্তু এর এফেক্টটা মাইনর হিসাবে আমরা দেখব, কিন্তু এটা যখন হোমোজাইগাস অবস্থায় থাকবে তখন এর এফেক্টটা কিন্তু আমরা মেজর হিসাবে পাব। লাইক অ্যাজ থ্যাল প্লাস থ্যাল মাইনাস যখন হেটেরোজাইগাস অবস্থায় থাকছে, আর যখন হোমোজাইগাস অবস্থায় থাকছে তখন হলো থ্যাল মাইনাস এরকম আকারে দেখাচ্ছি, কারণ এটা হলো একটা অটোজোমাল ডিজিজ, তখন কিন্তু এটা মেজর আকারে দেখা দেবে। এবার যদি থ্যালাসেমিয়ার লক্ষণ বা সিমটমসগুলোকে দেখি, তাহলে দেখব আমরা, মানে হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটিজনিত কারণেই কিন্তু এই রোগটা মেনলি হচ্ছে। হিমোগ্লোবিনকে আমি এইচবি দিয়ে লিখতে পারি। হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটিজনিত কারণেই এই রোগ সৃষ্টি হয়। মেনলি হিমোগ্লোবিনের আলফা ও বিটা পলিপেপটাইড এর যে কোনো একটি তৈরি হয় না। এক্ষেত্রে তাহলে কি হচ্ছে, হিমোগ্লোবিনের আলফা বা বিটা পলিপেপটাইডের যে কোনো একটা তৈরি হয় না, অথবা এমনও হতে পারে যে কম তৈরি হচ্ছে।
হিমোগ্লোবিনের এই আলফা বা বিটা শৃঙ্খলের অসাম্যতার কারণেই কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাচ্ছে। অ্যাজ ইউজুয়াল লোহিত রক্ত কণিকাটাও বিদীর্ণ হয়ে যাচ্ছে বা লোহিত রক্তের কণিকাটার আকারও ছোট হয়ে যাচ্ছে। তাহলে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে, এটা ইন্টার রিলেটেড, তাহলে লোহিত রক্ত কণিকা বা আরবিসি আকারে কি হবে? ছোট হবে। মানে এই রকম অবস্থাকে আমরা বলতে পারি, এই রকম যে অবস্থা তাকেই আমরা বলে থাকি হিমোলাইটিক অ্যানিমিয়া। তাকেই আমরা বলি হিমোলাইটিক অ্যানিমিয়া। মানে হিমোলাইটিক অ্যানিমিয়া হিসাবে এটা সিমটমাইজড হবে বা এটার সিমটম হিসাবে দেখা দেবে। আমাদের 16 নাম্বার ক্রোমোজোমে দুটো আলফা গ্লোবিন জিন থাকে। এই জিনের ডিলিশনের জন্যই কিন্তু আলফা থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে। এই যে জিনের ক্ষয়, মানে যদি আলফা জিনটা স্বাভাবিক হয় তাহলে আমরা দেখব এভাবে, মানে স্বাভাবিক অবস্থায়। কিন্তু আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যদি উভয় আলফা জিনেরই ক্ষয় হয় তাহলে এটাকে দেখব এভাবে। আর যদি একটা আলফা জিনের ক্ষয় হয় বা ডিলিশন হয় তাকে দেখব আমরা এভাবে। তাহলে এটা হলো স্বাভাবিক অবস্থা, এটা হলো আলফা থ্যাল যেটাতে উভয় জিনেরই ক্ষয় হয়েছে আর মানে বোথ জিনের ডিলিশন হয়েছে, ডিলিশন অফ বোথ জিন। আর এটাও আলফা থ্যালাসেমিয়া যেটাকে ওয়ান জিনের ডিলিশন হয়েছে। তাহলে এই হলো তিনটে কেস, এটা হলো স্বাভাবিক, এটা আলফা, এটাও আমাদের আলফা থ্যালাসেমিয়া। এবার আমরা আসি বিটা থ্যালাসেমিয়ায়। বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার 11-তে বিটা গ্লোবিনের জিন থাকে। আমাদের বিটা গ্লোবিনের জন্য দায়ী যে জিনটা সেটা ক্রোমোজোম নাম্বার 11-তে থাকে। বিভিন্ন কারণে যদি মিউটেশন দেখা যায় তাহলে বিটা গ্লোবিনটা ঠিকঠাক তৈরি হয় না, বিটা গ্লোবিন ফর্মেশনটা ঠিকঠাক আমাদের ক্ষেত্রে হবে না বা কম পরিমাণে তৈরি হয়। তৈরি হলেও কি কম পরিমাণে তৈরি হবে ডিউ টু মিউটেশন। তখন কিন্তু যে রোগটা দেখা যাবে তাকেই আমরা বলছি বিটা থ্যালাসেমিয়া। এই যে দেখছো বিটা থ্যালাসেমিয়া, এটা কিন্তু 3 ধরনের হতে পারে। একটা হলো বিটা থ্যালাসেমিয়া মাইনর, আরেকটা হলো ইন্টারমিডিয়া এবং লাস্টটা হলো বিটা থ্যালাসেমিয়া মেজর। এবার যদি এর ডিটেলিংয়ে চলে আসি, বিটা থ্যালাসেমিয়া মাইনর, এই ক্ষেত্রে একটা কি থাকে না, ওয়ান ডিফেক্টিভ অ্যালিল থাকে। একটা ডিফেক্টিভ অ্যালিলের জন্যই মেনলি এই রোগটা হচ্ছে। ইন্ডিভিজুয়াল মানে সাধারণত লোক হেটেরোজাইগাস অবস্থায় থাকে। দ্য ইন্ডিভিজুয়াল ইজ হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস বলেই কিন্তু এটা মাইনর হয়েছে। মাইন্ড ইট, আরবিসির পরিমাণটা
আরবিসির মধ্যে প্রায় 15% কম হিমোগ্লোবিন থাকে, 15% লেস হিমোগ্লোবিন এক্ষেত্রে থাকছে ইন আরবিসি। ঠিক আছে, এবার যদি পরেরটায় চলে আসি, যে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া, এক্ষেত্রে কিন্তু আমাদের মডারেট অ্যানিমিয়া উইথ স্প্লিনোমেগালি দেখা যায়। মানে অ্যানিমিয়াটা মডারেট পরিমাণের, সেটাকে আমরা বলতে পারি মডারেট অ্যানিমিয়া। এক্ষেত্রে ডিউ টু স্প্লিনোমেগালি। স্প্লিনোমেগালির জন্য কিন্তু এটা মানে স্প্লিনোমেগালি হিসাবে এর লক্ষণ প্রকাশ করতে পারে। ঠিক আছে, এই কন্ডিশানে মানে এরা ইন্ডিভিজুয়ালরা মেনলি কিন্তু হোমোজাইগাস হিসাবে ট্রিট হয়। হোমোজাইগাস মানে হলো থ্যালমাইনাস, সেই জন্যই এটা হচ্ছে মডারেট। আগেরটা ছিল কিন্তু হেটেরোজাইগাস, মানে থ্যাল প্লাস থ্যালমাইনাস, সেই জন্য এটা ছিল মাইনর। বোঝা গেছে? হেটেরোজাইগাস ছিল বলেই এটা হয়েছিল মাইনর, আর এখানে এটা হোমোজাইগাস বলেই এটা দেখা যাচ্ছে মডারেট অ্যামাউন্টে। ঠিক আছে, এবার আরেকটা যে রয়েছে থার্ড পার্ট, সেটা হলো বিটা থ্যালাসেমিয়া মেজর বা থ্যালাসেমিয়া মেজর। এক্ষেত্রে কিন্তু সিভিয়ার ফর্ম অফ অ্যানিমিয়া দেখা যাবে, মানে মারাত্মক আকারে অ্যানিমিয়ার বহিঃপ্রকাশ ঘটবে। কারণ এক্ষেত্রে ইন্ডিভিজুয়ালের প্রকাশ ঘটবে হোমোজাইগাস অবস্থায়, মানে যেটা কি না থ্যালমাইনাস মানে মারাত্মক আকারে, সেই জন্য এটা হলো সিভিয়ার ফর্ম অফ অ্যানিমিয়া। এক্ষেত্রে বোথ অ্যালিল বিং ডিফেক্টিভ, বোথ অ্যালিলের ডিফেক্টিভনেসের জন্যই কিন্তু আমরা এই মেজর ফর্ম অফ থ্যালাসেমিয়াটাকে লক্ষ্য করতে দেখা। এই যে বিটা থ্যালাসেমিয়া বা মেজর থ্যালাসেমিয়া বা মেজর বিটা থ্যালাসেমিয়া, এটার অপর নাম হলো কুলিস অ্যানিমিয়া। এটা থমাস বেন্টন কুলি 1925 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন এবং এই কুলির নাম অনুযায়ী একে কুলিস অ্যানিমিয়া নামে অভিহিত করা হয়। এবার যদি দুজন থ্যালাসেমিয়া বাহক কিন্তু স্বাভাবিক, এ হলো পুরুষ আর এ হলো স্ত্রী, যেহেতু এটা অটোসোমাল সেই জন্য আমরা থ্যাল প্লাস থ্যাল মাইনাস করে লিখছি, তাহলে এর থেকে যদি চেকারবোর্ড করি থ্যাল প্লাস থ্যাল মাইনাস, এটাও থ্যাল প্লাস থ্যাল মাইনাস, তাহলে যে অফস্প্রিং বা অপত্যগুলো পাবো সেগুলো এরকম থ্যাল প্লাস মানে এ সম্পূর্ণ নর্মাল, নেক্সট থ্যাল প্লাস থ্যাল মাইনাস, এ হচ্ছে আমাদের বাহক বা ক্যারিয়ার, কিন্তু এ কি হবে মাইনর থ্যালাসেমিয়া যুক্ত। নেক্সট থ্যাল প্লাস থ্যাল মাইনাস, এও হবে আমাদের ক্যারিয়ার, এও হবে মাইনর থ্যালাসেমিয়া যুক্ত। আর নেক্সট হবে থ্যাল মাইনাস
থ্যালমাইনাস, এ কিন্তু হবে মেজর থ্যালাসেমিয়া যুক্ত। তাহলে আমি যদি ট্রান্সমিশন অফ থ্যালাসেমিয়া ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং দেখি, তাহলে কিন্তু এই রকম একটা জেনেটিক্যাল ক্রস আমাদের কাছে উঠে আসে। এবার আমরা নেক্সট ডিজিজে চলে আসি, দ্যাট ইজ হিমোফিলিয়া। এই যে হিমোফিলিয়া, এর অপর নাম হলো, মনে রাখবে, ব্লিডার্স ডিজিজ। কারণ ব্লাডের যে কোয়াগুলেশন বা কোয়াগুলেটিং ফ্যাক্টর, মেনলি ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 এর ডেফিসিয়েন্সির জন্যই কিন্তু আমাদের যে কোনো জায়গায় কেটে গেলে ব্লাড কোয়াগুলেশন হয়, সেটা ইজিলি হয় না। এই ফ্যাক্টরগুলো যদি ঠিকঠাক কাজ না করে বা এর অ্যাবসেন্সে ওই ব্লাড কোয়াগুলেশনটা, মানে কোনো জায়গা কেটে গেলে কিছুক্ষণের মধ্যেই যে রক্তপাতটা বন্ধ হয়ে যাওয়া, সেটা ঠিকঠাক হবে না। তাহলে এই ত্রুটিজনিত যে রোগটা, তাকেই বলে হিমোফিলিয়া। এটা মেনলি এই কারণেই হচ্ছে বলে একে বলা হয় ব্লিডার ডিজিজ। এটা একটা সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। এই যে এই ব্লাড অর্থাৎ ডেফিসিয়েন্সি অফ ব্লাড ক্লটিং ফ্যাক্টর 8, যেটা 8 যে এই ফ্যাক্টরটা ব্লাড ক্লটিংয়ে বা রক্ত তঞ্চনে যে হেল্প করছে, তার নাম হলো, 8 ফ্যাক্টরটার নাম হলো অ্যান্টি হিমোফিলিয়া গ্লোবিউলিন। এই ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি মানে কমের জন্য যে হিমোফিলিয়াটা হচ্ছে, তার নাম হলো হিমোফিলিয়া এ। সেরকমই ডেফিসিয়েন্সি অফ ব্লাড ক্লটিং ফ্যাক্টর 9, মানে যেই ফ্যাক্টরটার নাম হলো প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, এর ডেফিসিয়েন্সির জন্য যে রোগটা হচ্ছে, তার নাম হলো হিমোফিলিয়া বি। এই যে দেখতে পাচ্ছ হিমোফিলিয়া বি, এর অপর নাম কিন্তু খিসমাস ডিজিজ। হিমোফিলিয়া বি এর অপর নাম হলো খিসমাস ডিজিজ। কারণ রক্ততঞ্চনের যে ফ্যাক্টর 9, এই ফ্যাক্টর 9 অপর নাম হলো খিসমাস ফ্যাক্টর। রক্ততঞ্চনের ফ্যাক্টর 9 অপর নাম হলো খিসমাস ফ্যাক্টর। তাহলে এই খিসমাস ফ্যাক্টরের ডেফিসিয়েন্সির জন্য এই রোগটা হচ্ছে বলে এই হিমোফিলিয়া বি, এই রোগটাকে বলা হয় খিসমাস ডিজিজ। সেরকমই এখানে একটু জেনে রাখো, এই যে হিমোফিলিয়া এ, এই যে রোগটা, এটার অপর নাম হলো রাজকীয় হিমোফিলিয়া। হিমোফিলিয়া এর অপর নাম হলো রাজকীয় হিমোফিলিয়া। কারণ এই প্রকার হিমোফিলিয়া মহারানী ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যেই প্রথম দেখা গিয়েছিল। সেই রকমই মানে হিমোফিলিয়া বি যেমন খিসমাস ডিজিজ নামে অভিহিত, হিমোফিলিয়া এ তেমন রাজকীয় হিমোফিলিয়া নামে আমাদের কাছে অভিহিত। রক্ততঞ্চনের জন্য আমাদের এই 1 থেকে 12টা পর্যন্ত ফ্যাক্টর আছে। তাহলে আমরা বুঝলাম যে এই ফ্যাক্টরগুলোর মধ্যে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 হলো অন্যতম দুটো ফ্যাক্টর। হিমোফিলিয়া এ, এই রোগটা ফ্যাক্টর 8 এর অভাবে দেখা যাচ্ছে
এবং তার কারণে রক্ত জমাট বাঁধতে পারে না। সেরকমই হিমোফিলিয়া বি ফ্যাক্টর, হিমোফিলিয়া এ এটা, আর এটা হিমোফিলিয়া বি ফ্যাক্টর 9 অভাবে দেখা যাচ্ছে এবং এর ফলেও রক্ত জমাট বাঁধতে পারে না। রক্ততঞ্চনের এই ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 সৃষ্টিকারী জিন থাকে আমাদের এক্স ক্রোমোজোমের উপর। যে কোনো একটি ফ্যাক্টরের জন্য এই জিনের মিউটেশন ঘটলে ফ্যাক্টরগুলো তৈরি হতে পারে না। মানে এক্স ক্রোমোজোমের উপর যে আমাদের জিন আছে, এই জিনের যদি মিউটেশন হয় তাহলে এই ফ্যাক্টরগুলো তৈরি হতে, মানে এই 8 আর 9 নাম্বার ফ্যাক্টর তৈরি হতে পারে না। তখন এই হিমোফিলিয়া রোগটা দেখা যায়। এই দুই প্রকার হিমোফিলিয়ার মধ্যে হিমোফিলিয়া এটা বেশি দেখা যায়। প্রায় এরকম স্ট্যাটিস্টিক্যালে দেখা গেছে যে 10,000 জন পুরুষে একজন এই রকম হিমোফিলিয়ার শিকার হয়ে থাকে। অর্থাৎ এই আলোচনা থেকে এই হিমোফিলিয়া রোগের সিমটমস হিসাবে যে লক্ষণগুলো উঠে আসে সেটা এরকমই হয় যে এক্ষেত্রে আঘাতপ্রাপ্ত স্থান থেকে অবিরাম রক্তক্ষরণ হতে থাকে এবং রক্ততঞ্চন হয় না। হিমোফিলিয়ার যেই জিনটি এক্স ক্রোমোজোমে আমাদের অবস্থিত, তাই পুরুষেদের ক্ষেত্রে কিরম হয় এক্স ওয়াই। পুরুষের ক্ষেত্রে হেটেরোজাইগাস অবস্থায়, মানে একটাই এক্স আছে এবং সেটা যদি ডিফেক্টিভ হয় তাহলে বেশি হারে এর প্রকাশ ঘটবে। কিন্তু যদি মহিলার ক্ষেত্রে দেখি এক্স এক্স, মহিলার ক্ষেত্রে এটা হোমোজাইগাস অবস্থা ছাড়া, মানে দুটোই যদি ডিফেক্টিভ হয় তাহলেই এর প্রকাশ ঘটবে। কিন্তু একটা নর্মাল অন্যটা ডিফেক্টিভ হলে এর প্রকাশ ঘটবে না। তাহলে এই আলোচনা থেকে উঠে আসছে যে তাই পুরুষের ক্ষেত্রেই, এই যে পুরুষের ক্ষেত্রেই মহিলাদের তুলনায় এই হিমোফিলিয়া রোগের বহিঃপ্রকাশ বেশি দেখা যায়। অর্থাৎ পুরুষেরা এই রোগে বেশি আক্রান্ত হয় মহিলাদের তুলনায়। কিন্তু স্ত্রীলোকের ক্ষেত্রে জিনটি বাহিকা হওয়ায়, মানে কোনো সময় বাহক আকারে থাকে, এই যে বাহক, স্ত্রীলোকের ক্ষেত্রে বাহিকা হওয়ায় প্রায় 50% পুত্র সন্তান জিনটি, মানে এই জিন থেকে পুত্র যে জন্মাচ্ছে সে পেয়ে থাকে এবং পুত্রগণ হিমোফিলিয়ার প্রকোপে পড়েন। মানে এই মায়ের কাছ থেকে যে পুত্ররা পাচ্ছে 50%-এর প্রবণতা থাকে সেই পুত্রদের মধ্যেও এই রোগ চলে আসার। স্বভাবতই জিনটি বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়ার নীতি আমরা এখান থেকে লক্ষ্য করতে পারছি। একে ক্রিস ক্রস পদ্ধতিতে উত্তরাধিকার লক্ষণেও প্রকাশ পেতে দেখা যায়। ক্রিস ক্রস পদ্ধতি যেটা আছে আমাদের, ক্রিস ক্রস মানে কি, মা থেকে ছেলে এবং বাবা থেকে মেয়ে, এই যে পদ্ধতিতেও উত্তরাধিকার সূত্রে এই পদ্ধতিতেও কিন্তু এই জিনটা ট্রান্সফার হচ্ছে এবং রোগের বিস্তার ঘটাচ্ছে। এখানে দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। স্বাভাবিক স্ত্রী মানে ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ, এর সঙ্গে যদি হিমোফিলিক পুরুষের বিবাহ হয় তাহলে অপত্যরা কীরকম হচ্ছে, এখান থেকে দুটো পাচ্ছি, এ স্ত্রী এ পুরুষ, এখান থেকে স্ত্রীটা পাচ্ছি, এদিকে পুরুষ। কীরকম আসছে, ক্যাপিটাল এইচ স্মল এইচ, ক্যাপিটাল এইচ স্মল এইচ,
ক্যাপিটাল এইচ ওয়াই আর ক্যাপিটাল এইচ ওয়াই। অর্থাৎ এখান থেকে যেটা পাচ্ছি সেটা হলো যে পুরুষেরা সবই কি স্বাভাবিক হচ্ছে। পুরুষেরা দেখো সবই কি মানে পুত্র সন্তান যেগুলো জন্মাচ্ছে সেগুলি সবই হচ্ছে নর্মাল, কিন্তু কন্যা সন্তান যেগুলো জন্মাচ্ছে তারা কি হচ্ছে না বাহক। এরকমই যদি আরেকটা এক্সাম্পল আমি দেখি, এক্সাম্পল নাম্বার 2, মানে যদি হিমোফিলিয়ার শিকার স্ত্রী এর সাথে কোনো যদি স্বাভাবিক পুরুষের বিবাহ হয় তাহলে কীরকম অপত্য জন্মাবে দেখো। এখান থেকে পাচ্ছি এটা স্ত্রী, এটা পুরুষ, এই দুটো এইদিকে রয়েছে এটা স্ত্রী, পুরুষ থেকে আমরা পাবো ক্যাপিটাল ওয়াই। তাহলে এটা একটা ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল স্মল, স্মল ওয়াই, স্মল ওয়াই। তাহলে এখান থেকে যেটা উঠে আসছে আমরা দেখব যে সব পুত্র সন্তানই হিমোফিলিয়ার শিকার হচ্ছে। সব পুত্র সন্তানগুলোই কি ডিজিজ বা হিমোফিলিয়ার শিকার হচ্ছে, কিন্তু সব কন্যা সন্তানরা কি হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক। সব কন্যা সন্তানরা হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক। নেক্সট দেখো আমরা আসি বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। এটা একটা রিসেসিভ সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। রিসেসিভ সেক্স লিঙ্কড ডিসঅর্ডার মানে এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনের ত্রুটির কারণেই রিসেসিভ অবস্থাতেই কিন্তু এর বহিঃপ্রকাশ ঘটতে দেখা যায়। অর্থাৎ যে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশে কোনো মানুষ মেনলি লাল, সবুজ আর নীল রং বা বর্ণের পার্থক্য বুঝতে পারে না বা বর্ণ চিনতে ভুল করে, লাল, সবুজ আর নীল এই বর্ণগুলো চিনতে ভুল করে, সেই প্রকার অস্বাভাবিকতাকেই আমরা বলবো বর্ণান্ধতা। সাধারণ কথায় এই বর্ণান্ধতা মানে হলো রং চিনতে না পারা, রং চিনতে না পারা। মানুষের ক্ষেত্রে লাল, সবুজ আর এই নীল বর্ণান্ধতা সেক্স লিঙ্কেজের অন্তর্ভুক্ত। মেনলি এই বর্ণান্ধতাটা সেক্স লিঙ্কেজের অন্তর্ভুক্ত। এটা এবার দেখি কিভাবে সৃষ্টি হয়। মেনলি এখানে কি হয় জানো, এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা জিন, এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত একটা জিনের মিউটেশনের জন্যই কিন্তু এরকম বর্ণান্ধতা জন্ম নেয়। আর মিউটেশনে অংশগ্রহণকারী যে জিনটা সেটা কিন্তু অলওয়েজ এক্ষেত্রে প্রচ্ছন্নধর্মী হয়। মেনলি দেখো 3 রকমের বর্ণান্ধতা দেখা যায়। ফার্স্ট আসি প্রোটানোপিয়া। এই প্রোটানোপিয়া হলো রেড কালার ব্লাইন্ডনেস। মানে লাল রঙের বর্ণান্ধতাকে বলি আমরা প্রোটানোপিয়া। নেক্সট দেখো ট্রিটানোপিয়া। এটা হলো ব্লু কালার ব্লাইন্ডনেস। নীল রঙের বর্ণান্ধতাকে আমরা বলি ট্রিটানোপিয়া। থার্ড ওয়ান ইজ ডিউটারোনোপিয়া। এটা হলো গ্রিন কালার ব্লাইন্ডনেস। মানে সবুজ রঙের বর্ণান্ধতাকে আমরা বলি ডিউটারোনোপিয়া।
এবার দেখো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান, যেহেতু বর্ণান্ধতার জিনটি এক্স ক্রোমোজোমের উপরেই অবস্থিত ও প্রচ্ছন্নধর্মী, এই জন্য পুরুষদের এই বৈশিষ্ট্য হেমিজাইগাস অবস্থাতেই প্রকাশ পায়। মানে পুরুষদের ক্ষেত্রে হবে এরকম, এটা স্মল সি দিয়ে লিখছি, এই বৈশিষ্ট্য এই অবস্থাতেই পুরুষদের ক্ষেত্রে কী পাবে, এটা ডিজিজ হবে। কিন্তু মহিলাদের এই বৈশিষ্ট্য হোমোজাইগাস অবস্থা ছাড়া প্রকাশ পায় না। মহিলাদের ক্ষেত্রে হবে স্মল সি, মানে এটা একটা হোমোজাইগাস অবস্থা, এবং এই অবস্থাতেই এরা বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড হবে বা ডিজিজ হবে। আর কোনো অবস্থায় মানে হেটেরোজাইগাস অবস্থা, মানে একটা যদি ক্যাপিটাল সি অন্যটা যদি স্মল সি থাকে, তাহলে এ কিন্তু নর্মাল হবে। এই কারণগুলো লক্ষ্য করেই দেখা গেছে যে পপুলেশনে পুরুষেরাই সর্বাধিক এই কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা রোগে ভোগে। এই বর্ণান্ধতা যদি একটা ক্রসের মাধ্যমে এক্সাম্পল দেখি, এক্সাম্পল 1, ধরো একটা স্বাভাবিক হোমোজাইগাস স্ত্রীলোকের সাথে যদি একটা বর্ণান্ধ পুরুষের ক্রস হয়, তাহলে অপত্যরা হবে, এদিকে যদি প্লাস সি করি, অর্থাৎ এটা হলো মহিলা, এদিকে যদি পুরুষকে ডিনোট করি, তা হলো শুধু সি এবং ওয়াই, তাহলে যেগুলো পাবো প্লাস সি সি প্লাস সি সি প্লাস সি ওয়াই এবং প্লাস সি ওয়াই। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুত্র সন্তানগুলো সবই কি হচ্ছে, নর্মাল, কিন্তু কন্যারা কি হচ্ছে, বাহক কন্যা, এও হচ্ছে বাহক কন্যা, এও হচ্ছে বাহক কন্যা। এরকমই যদি আরেকটা এক্সাম্পল আমরা দেখি, এক্সাম্পল নাম্বার 2, যে বাহক মাতার সঙ্গে যদি স্বাভাবিক পিতার বিবাহ হয়, তাহলে অপত্যরা যে জন্মাবে তারা এরকম, এটা স্ত্রীর ক্ষেত্রে, এটা পুরুষের ক্ষেত্রে প্লাস সি আর ওয়াই, তাহলে এটা পাচ্ছি প্লাস সি প্লাস সি প্লাস সি সি প্লাস সি ওয়াই সি ওয়াই। দেখবো যে এই পুত্রটাই কি হচ্ছে, বর্ণান্ধ, বাকি যে পুত্রটা জন্মাচ্ছে সে হলো নর্মাল, এ হলো নর্মাল ডটার আর এ হলো ক্যারিয়ার ডটার। ঠিক আছে, তাহলে আমরা জেনেটিক কাউন্সেলিংয়ের মাধ্যমে জেনেটিক ক্রসগুলো যদি দেখি, তাহলে এরকমভাবে অপত্যগুলোকে ট্যালি করতে পারবো। এখানে দেখো কিছু ক্রস দেখানো হলো। মাইনর থ্যালাসেমিক পুরুষ, মাইনর থ্যালাসেমিক পুরুষ মানে এখানে দেখো একটা প্লাস একটা মাইনাস, সেই জন্য এটা কি হয়েছে, মাইনর। তার সাথে স্বাভাবিক স্ত্রী মানে কি, দুটোই প্লাস। আর যেহেতু এটা অটোজোমাল ঘটিত ডিজিজ, সেই জন্য থ্যাল প্লাস থ্যাল মাইনাস আকারে আমরা এগুলোকে নোটিফাই করেছি। তাহলে প্রথম এটা হলো পুরুষ, এই পুরুষ থেকে প্রাপ্ত গ্যামেটগুলো হলো আলফা থ্যাল প্লাস আর আলফা থ্যাল, আর এই যে স্ত্রী থেকে প্রাপ্ত গ্যামেটগুলো হলো আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল। তাহলে এই যে চেকার বোর্ডের মাধ্যমে আমরা যদি এটাকে উপস্থাপিত করি, তাহলে দেখতে পাচ্ছি কি, স্বাভাবিক আর মাইনর থ্যালাসেমিক সন্তান জন্মাচ্ছে।
তার মানে এটা কি মাইনর থ্যালাসেমিক মানে কি এটা হচ্ছে বাহক আর এটা হলো পুরোপুরি নর্মাল। এইটা মেনলি এই যে ক্রসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিটা আলফা থ্যালাসেমিক জিনের ক্ষেত্রে তোমাদের দেখানো হলো। পরে দেখো আরেকটা ক্রস দেখাচ্ছি, এক্সাম্পল নাম্বার 2, মাইনর থ্যালাসেমিক পুরুষ, মাইনর থ্যালাসেমিক পুরুষের সাথে মাইনর থ্যালাসেমিক স্ত্রী। মাইনর থ্যালাসেমিক মানেই হলো একটা প্লাস আর একটা ডিজিজ থাকবে, একটা প্লাস একটা ডিজিজ। এই নিচেরটা হচ্ছে ডিজিজ আর এটা হচ্ছে নর্মাল, তাহলে এই নিয়েই হয়েছে এটা কি মাইনর, যেহেতু একটা প্লাস আর একটা ডিজিজ সেই জন্য এটা হয়েছে মাইনর। সেরকমই মাইনর থ্যালাসেমিক স্ত্রী মানে দুটোই প্রায় সেম, এটার সঙ্গে যদি ক্রস করি তাহলে দেখো অপত্যগুলো জন্মাবে স্বাভাবিক মাইনর থ্যালাসেমিয়া। মাইনর থ্যালাসেমিয়া এগুলো অবশ্যই কি ক্যারিয়ার, এটা হয়েছিল নর্মাল আর এটা হবে মেজর থ্যালাসেমিক, কারণ দুটোই থ্যাল অথবা দুটোই মাইনাস অর ডিজিজ কন্ডিশনে রয়েছে, সেই জন্য এটা হয়েছে দুটো গ্যামিটই ডিজিজ কন্ডিশনে রয়েছে থ্যাল, সেই জন্য এ হচ্ছে কি ডিজিজ আর এটা সেই জন্য মেজর থ্যালাসেমিয়া। আমরা এখান থেকে বুঝতে পারছি যে দুটো একটা প্লাস এটা হচ্ছে নর্মাল, একটা প্লাস একটা মাইনাস এরা হচ্ছে মাইনর, আর দুটোই যদি মাইনাস থাকে তাহলে এরা হয় কি মেজর। নেক্সট দেখো আরেকটা উদাহরণের সাথে দেখাচ্ছি, বর্ণান্ধ মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষ এর ক্রস ঘটানো হয়েছে। বর্ণান্ধ মহিলা মানেই এক্সি বর্ণান্ধ এক্সি, ঠিক আছে। এখানে এক্সি দেখো এক্সি হলো বর্ণান্ধ জিন আর এক্সি প্লাসটা কিন্তু আমাদের স্বাভাবিক জিন, সেই জন্য এরা কি হয়েছে বর্ণান্ধ মহিলা। সেরকমই স্বাভাবিক পুরুষ দেখো এক্সি প্লাস ওয়াই, এক্সি প্লাসটা হলো আমাদের স্বাভাবিক জিন, সেই জন্য এ কি হয়েছে না নর্মাল পুরুষ বা স্বাভাবিক পুরুষ। এদের যদি দুটো ক্রস ঘটাই তাহলে এটার থেকে দেখো যে গ্যামেট পাচ্ছি, স্বাভাবিক পুরুষ থেকে দুটো গ্যামেট পাচ্ছি, একটা প্লাস একটা ওয়াই, আর এটা থেকে সেম গ্যামেট পাচ্ছি এক্সি, তাহলে কি বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক কন্যা, মানে এ কি হবে বর্ণান্ধ জিন বহন করছে কিন্তু কি হচ্ছে স্বাভাবিক, মানে কি এ ক্যারিয়ার আর এ কি হচ্ছে বর্ণান্ধ পুরুষ। এখানের থেকেও আমাদের উঠে আসছে ব্যাপারটা যে এই রোগে ছেলেরাই কিন্তু বেশি আক্রান্ত হয়, কারণ ছেলেদের ক্ষেত্রে একটা ক্রোমোজোম একটা এক্স আর একটা ওয়াই ক্রোমোজোম আছে, তাহলে এক্স ক্রোমোজোমটাই যদি ডিফেক্টিভ হয় তাহলে সে কি হবে ডিজিজ, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তুলনায় দুটো এক্স ক্রোমোজোম থাকে, তাই একটা যদি ডিজিজ হয় অন্যটা নর্মাল হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এরা ক্যারিয়ার হলেও এরা কিন্তু আলটিমেটলি নর্মাল হয়। তাহলে এখান থেকেও আমাদের উঠে আসছে যে পুত্র বা ছেলেরাই মেনলি এই বর্ণান্ধ রোগে বেশি আক্রান্ত হয়। নেক্সট দেখো একটা ক্রস দেখাচ্ছি, বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক মহিলার সঙ্গে বর্ণান্ধ পুরুষ। তাহলে দেখো বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক মহিলা, তার মানে বহনকারী স্বাভাবিক মহিলা কিন্তু বর্ণান্ধ জিন আছে, তার মানে এখানে একটা প্লাস জিন আর একটা প্লাস মানে নর্মাল আর একটা ডিজিজ মানে অনলি সি। আমরা জানি যে এক্সি প্লাস দ্বারা নর্মালকে বোঝাচ্ছে আর এক্সি দ্বারা বোঝাচ্ছে ডিজিজ, ঠিক আছে। আর পুরুষটাও কি হয়েছে আমাদের ক্ষেত্রে, পুরুষটাও হয়েছে কি আমাদের বর্ণান্ধ। তাহলে এটা যদি ক্রস ঘটাই তাহলে দেখতে পাচ্ছি আমি কি বর্ণান্ধ কন্যা, কারণ দুটোই কি এক্সি ওয়াই মানে কি বর্ণান্ধ পুরুষ, এক্সি প্লাস একটা যেহেতু প্লাস আছে সেই জন্য কি হবে নর্মাল, আর এটা এক্সি প্লাস ওয়াই মানে এ কি পুরোপুরি নর্মাল। তাও সামান্য কি ক্যারিয়ার, এই মেয়েটা সামান্য ক্যারিয়ার হবে কিন্তু এই ছেলেটি কিন্তু সম্পূর্ণ নর্মাল হচ্ছে।
নেক্সট দেখো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক মহিলার সাথে স্বাভাবিক পুরুষ। বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক মহিলা বর্ণান্ধ জিন বহন করেছে, তার মানে কি একটা প্লাস আর একটা কি ডিজিজ এক্সি, আর স্বাভাবিক পুরুষ মানে এক্সি প্লাস এক আর ওয়াই। তাহলে এদের যদি দুটো ক্রস ঘটে তাহলে কি হবে, বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক কন্যা এ হয়েছে, এ কি হয়েছে পুরোপুরি বর্ণান্ধ পুরুষ, কারণ একটাও প্লাস এক্সের কোনো ব্যাপার নেই, দুটোই প্লাস সি প্লাস সি প্লাস, তার মানে কি স্বাভাবিক, আর এও কি স্বাভাবিক। আরেকটা দেখো এক্সাম্পল দেখাচ্ছি, এখানে মহিলা আর পুরুষ দুজনেই কি বর্ণান্ধ, মানে এখানে কোনো প্লাস সেরকম গ্যামেটই নেই, দুটো যে গ্যামেট আছে মহিলার ক্ষেত্রে দুটোই অ্যাফেক্টেড, এক্সি এক্সি, আর পুরুষের ক্ষেত্রে এক্সি ওয়াই, একটা এক্সিটা কি অ্যাফেক্টেড। আর বর্ণান্ধ তার জিনটা মেনলি কিন্তু এক্স ক্রোমোজোমেই থাকে, ওয়াইতে কিন্তু থাকে না, সেক্ষেত্রে ওয়াইটা আসছে নর্মাল। তাহলে এখান থেকে যে অপত্য বা অফস্প্রিংগুলো পাচ্ছি, বর্ণান্ধ কন্যা, বর্ণান্ধ পুত্র, বর্ণান্ধ কন্যা এবং বর্ণান্ধ পুত্র, মানে কি অল চিলড্রেন্স আর কালার ব্লাইন্ড, অল চিলড্রেন্স আর কালার ব্লাইন্ড, এখান থেকে এটাই আমরা পাচ্ছি। নেক্সট দেখো এক্সাম্পল 7-এ পাচ্ছি, হিমোফিলিয়া জিন বহনকারী স্বাভাবিক মহিলা তার সঙ্গে যদি স্বাভাবিক পুরুষ এই দুটোর ক্রস ঘটাই তাহলে কি পাচ্ছি, এক্স এইচ, এইটা হলো আমাদের স্বাভাবিক গ্যামেট, আর এক্স স্মল এইচ এটা হলো আমাদের রোগগ্রস্ত গ্যামেট। তাহলে দেখো এক্ষেত্রে বর্ণান্ধ জিন বহনকারী বলেছে আমাদের স্বাভাবিক মহিলা, তাহলে এটা কি ক্যারিয়ার, আর এটা কি টোটালি স্বাভাবিক পুরুষ, মানে কি নর্মাল। এই দুটো যদি ক্রস ঘটাই তাহলে এটার থেকে যে দুটো গ্যামেট পাচ্ছি এটা, আর এটার থেকে যে দুটো গ্যামেট পাচ্ছি এ দুটো, এই দুটো তাহলে যে অফস্প্রিংগুলো চেকার বোর্ডের সাহায্যে আমরা পাচ্ছি সেটা হলো হিমোফিলিয়া জিন বহনকারী স্বাভাবিক কন্যা, হিমোফিলিয়া রোগাক্রান্ত পুত্র, স্বাভাবিক কন্যা আর স্বাভাবিক পুত্র। তার মানে এরা দুজন হচ্ছে পুরোপুরি নর্মাল, এ কিন্তু নর্মাল বাট ক্যারিয়ার, আর এ হচ্ছে পুরোপুরি ডিজিজ, মানে কি রোগগ্রস্ত। নেক্সট একটা এক্সাম্পল দেখো দেখাচ্ছি, হিমোফিলিয়া জিন বহনকারী স্বাভাবিক মহিলার সাথে হিমোফিলিক পুরুষ এর যদি ক্রস ঘটানো যায় তাহলে কি হচ্ছে, হিমোফিলিয়া জিন বহনকারী স্বাভাবিক মহিলা, তার মানে কি এ কেরিয়ার, দেখতে পাচ্ছ টু টাইপ অফ গ্যামেটের সংমিশ্রণ, আর এটা হলো হিমোফিলিক পুরুষ, মানে কি এক্স স্মল এইচ ওয়াই। তাহলে এখান থেকে যে দুটো গ্যামেট পাচ্ছি এটা, আর এখান থেকে যে দুটো গ্যামেট পাচ্ছি সেটা হলো এটা, এই দুটো যদি আমরা চেকার বোর্ডের সাহায্যে দেখাই তাহলে কি হিমোফিলিয়া রোগাক্রান্ত কন্যা, হিমোফিলিয়া রোগাক্রান্ত পুত্র, হিমোফিলিয়া জিন বহনকারী স্বাভাবিক কন্যা আর স্বাভাবিক পুত্র। এখানে দেখো শর্ট নোটে দেওয়া আছে এক্স এইচ মানে কি স্বাভাবিক জিন, আর এক্স স্মল এইচ মানে কি হিমোফিলিক জিন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এরা দুজনেই কি হচ্ছে ডিজিজ, এ হচ্ছে নর্মাল বাট কেরিয়ার, আর এ হচ্ছে কমপ্লিটলি নর্মাল। নেক্সট দেখো আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, যে এটা গেল এক্সাম্পল 8, এটা এক্সাম্পল 9। অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক। এবার কোশ্চেনটা যদি এরকম হয়, কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব?
মানে কি বলছে, বাবা মা কিন্তু উভয়ই স্বাভাবিক, কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। যদি ধরো ক্রসটা এরকম হয়, দুজনেই বলেছে তো স্বাভাবিক, তাহলে স্বাভাবিক পিতা সঙ্গে ধরো ক্রস ঘটানো হচ্ছে স্বাভাবিক মাতা। বর্ণান্ধ, তাই এক্সি প্লাস ওয়াই পিতার ক্ষেত্রে এবং এক্সি প্লাস এক্সি মাতার ক্ষেত্রে দুজনেই স্বাভাবিক। তাহলে যে এর থেকে যে গ্যামেটগুলো পাচ্ছি সেটা হবে গ্যামেট এক্সি প্লাস আর ওয়াই। এ হলো ছেলে, ছেলেদের এভাবে আমরা লিখি জেনেটিক্যালি, আর মেয়েদের এভাবে। এর থেকে যে গ্যামেটগুলো পাচ্ছি সেটা হলো এক্সি প্লাস এক্সি। তাহলে এবার যদি এটাকে চেকার বোর্ডে ফেলি, দেখো এক্সি প্লাস ওয়াই, এটা ছেলেটার থেকে পেয়েছি, মেয়েটার থেকে কি পাচ্ছি বা মাতার থেকে এক্সি প্লাস এক্সি। তাহলে এটা যদি আমরা চেকার বোর্ডের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে কি পাচ্ছি এখানে, এক্সি প্লাস এক্সি প্লাস, এটা এক্সি প্লাস ওয়াই, এক্সি প্লাস এক্সি, এক্সি ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যে উঠে আসছে যে এখানে দেখা যাচ্ছে যে F1 জনুতে বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে 25%। তাহলে কিন্তু তাদের ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কি সম্ভব? বর্ণান্ধ হয়েছে, এটি কি সম্ভব? তাহলে এটা দেখতে পাচ্ছ যে সম্ভব হয়েছে, যে স্বাভাবিক পিতা আর স্বাভাবিক মাতা, যদিও বা তারা মাতা এখানে স্বাভাবিক মানে কিন্তু এখানে বাহক ছিল, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু দেখো এখানে পুত্র কিন্তু বর্ণান্ধ হয়েছে। আমরা যে উদাহরণগুলো দেখতে পাচ্ছি এখানে তো আমরা 4টে করে ঘর পাচ্ছি, 1 2 3 4, এখানে 4টে ঘরে, প্রত্যেকটা ঘরে আমি ধরবো যে প্রত্যেকটা ঘর মানে হলো আমাদের 25%, এটা 25%, এটা 25%, এটা 25% আর এটা 25%, 4টে মিলিয়ে টোটাল আমাদের হচ্ছে 100%। তাহলে এখানে যেহেতু একটা ঘরে আমি পাচ্ছি ডিজিজ কন্ডিশন, সেই জন্য এখানে 25% পুত্র আমাদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে এইখান থেকে তোমরা দেখতে পেলে যে স্বাভাবিক পিতামাতা হওয়া সত্ত্বেও কিন্তু পুত্র বর্ণান্ধ হচ্ছে। তাহলে এটা গেল এক্সাম্পল 9। এবার যদি এক্সাম্পল 10-এ একটা যাই, এক্সাম্পল 10, যে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কন্যার কি একজন বর্ণান্ধ পিতা ও বর্ণান্ধ মাতা থাকা সম্ভব? মানে কি বলেছে, স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কন্যা, অর্থাৎ স্বাভাবিক মানে কি, কন্যা এরকম হবে এক্সি প্লাস এক্সি প্লাস, অথবা স্বাভাবিক আমরা এদেরও বলি এক্সি প্লাস এক্সি। আমাদের যে অপত্য কন্যাটা উৎপন্ন হয়েছে সেটা এরকম জেনেটিক কনফিগারেশন সমন্বিত। এবার বলেছে তাদের যে মা বাবা তারা কি বর্ণান্ধ থাকা সম্ভব? মানে এ হয়েছে ধরো নর্মাল ফিমেল ডটার, তাহলে তার যে বাবা মা তারা কি বর্ণান্ধ? তারা বলেছে কি বর্ণান্ধ।
আমরা জানি যে মেয়ে উৎপন্ন হওয়ার ক্ষেত্রে তার এক্স একটা জিনিস সে বাবার থেকে পায় আর অপরটা মার থেকে পায়। এক্ষেত্রে দেখো প্রথম কেসটা যদি আমি কনসিডার করি তাহলে এর মধ্যে একটা সে বাবার থেকে পেয়েছে আর অপরটা কি মার থেকে। তাহলে মার ক্ষেত্রে এটা থাকা সম্ভব, কিন্তু বাবার ক্ষেত্রে কিন্তু এটা থাকা সম্ভব নয়। কারণ আমাদের বাবা সম্ভব নয়, কারণ এটা ক্রস করছি, কারণ আমাদের বলেছে কি বাবা বর্ণান্ধ। বাবা বর্ণান্ধ হলে কোনোভাবেই এক্সি প্লাস জিনটা থাকা সম্ভব নয়। তাহলে আমরা প্রথমটাকে ক্ল্যারিফাই করতে পারছি না। দ্বিতীয়টা দেখো, এক্ষেত্রেও একটা আমি পেয়েছি কার থেকে, বাবার থেকে, আর অন্যটা কার থেকে পাবো, মার থেকে। তাহলে একটা যদি বাবার থেকে পাই আর অন্যটা যদি মার থেকে পাই, তাহলে এক্ষেত্রে দেখো ধরো এক্সি মাইনাস এটা ধরো পেয়েছি মার থেকে, আবার এক্সি প্লাস, তাহলে আমাকে যেতে হবে বাবাকে, ঠিক আছে, অথবা এটা এক্সি মাইনাসও হতে পারে। তাহলে দেখো এটা এক্সি প্লাস যদি হয় তাহলে বাবা তো এরকম হতে পারেই না। তাহলে এই কেসটা আমাদের কিন্তু সম্ভব নয়। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কন্যার কি একজন বর্ণান্ধ পিতা ও বর্ণান্ধ মাতা থাকা সম্ভব? আনসার হবে না, থাকা সম্ভব না। কারণ তার মেয়ের জেনেটিক্যাল কনফিগারেশন হবে এক্সি প্লাস অথবা এক্সি প্লাস এক্সি, তাহলে এটা কোনোভাবেই তার বাবা মার থাকতে পারে না। তাহলে আনসার এখানে হচ্ছে না, মানে বর্ণান্ধ পিতামাতা হবে, তার মেয়ে হবে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন, এটা কখনোই সম্ভব নয়। দেখো এখানে একটা অঙ্ক বলেছে বাবা এ ব্লাড গ্রুপ যুক্ত আর মা বি ব্লাড গ্রুপ যুক্ত, তাহলে চাইল্ড বা অপত্য ও ব্লাড গ্রুপ কি হতে পারে? বাবা যেহেতু বলেছে এ ব্লাড গ্রুপ বিশিষ্ট, তাহলে এটা আমি লিখতে পারি এ আই এ আইও। মা যেহেতু বলেছে বি ব্লাড গ্রুপ বিশিষ্ট, সেহেতু আমি লিখতে পারি আই বি আইও। তাহলে এখান থেকে যদি আমি চেকার বোর্ড করি তাহলে দেখো কি পাই, এখান থেকে পাচ্ছি আই এ আইও, এটা বাবার ক্ষেত্রে, মার থেকে পাচ্ছি আই বি আইও। তাহলে এখান থেকে অফস্প্রিংগুলো পাবো আই এ আইবি আইও আই এ আইও এবং আইও। তাহলে এ কি ব্লাড গ্রুপ সমন্বিত হচ্ছে? এ বি। এ হচ্ছে ব্লাড গ্রুপ বি, এ হচ্ছে এই অফস্প্রিং হচ্ছে ব্লাড গ্রুপ এ এবং এ হচ্ছে ব্লাড গ্রুপ ও সমন্বিত। এখানে দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু অপত্যর ব্লাড গ্রুপ ও হতে পারে। বাবা মা এ বি হলেও দেখতে পাচ্ছ এখানে যে বাবা এ ব্লাড গ্রুপ বিশিষ্ট, মা বি ব্লাড গ্রুপ, কিন্তু অপত্য হয়েছে ও ব্লাড গ্রুপ বিশিষ্ট, তাহলে এটা কিন্তু পসিবল। এছাড়াও অপত্য এ বি ব্লাড গ্রুপ যুক্ত হতে পারে, বি হতে পারে, আবার এ ব্লাড গ্রুপ যুক্ত হতে পারে। আরেকটা দেখো এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল 12। একটা নন হিমোফিলিক কাপল, নন হিমোফিলিক কাপল মানে কি বাবা মার উভয় কি নর্মাল, তাহলে তাদের কি হিমোফিলিক চাইল্ড হতে পারে? নন হিমোফিলিক কাপেলের ক্ষেত্রে কি হিমোফিলিক চাইল্ড পসিবল? দেখো এটার আনসারে চলে আসি, নন হিমোফিলিক কাপল, তাই তো, তার মানে বাবা মা দুজনেই নর্মাল। তাহলে আমি এরকম লিখতে পারি
এটা হলো মা, আর এটা হলো বাবা। তাহলে এখান থেকে যে আমি গ্যামেটগুলো পাচ্ছি সেটা দেখো, এটা মেয়েটার ক্ষেত্রে, মার ক্ষেত্রে আর বাবার ক্ষেত্রে পাচ্ছি XHY। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি, XH 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 X ক্যাপিটাল HY X স্মল HY। তাহলে আমি যদি অফস্প্রিংগুলোকে বিচার করি তাহলে দেখো কি দেখছি, এইটা তো গার্লস, এটাও গার্লস, এটা বয়েজ, এটা বয়েজ। টোটাল গার্লসকে যদি, মানে টোটাল গার্লস যদি আমি 100% ধরি, মানে যদি ধরি যে 100% মেয়ের মধ্যে 50% মেয়ে কি হচ্ছে, তাহলে 50% কন্যা হচ্ছে আমাদের নর্মাল, যেটা কি না হলো এটা নর্মাল। বাকি 50% মানে এটা, মানে এটা কিন্তু আমি সমস্ত কন্যার মধ্যে বিচার করছি, সমস্ত কন্যার মধ্যে কমা দিলাম। যদি বিচার করে দেখি তাহলে দেখছি 50% কন্যা হচ্ছে নর্মাল, যেটা এটা, আর 50% কন্যা হচ্ছে বাহক, যেটা কিনা এটা। নেক্সট দেখছি 50% বয়েজ, মানে যদি দেখি যে ছেলে সন্তান উৎপাদনের ক্ষেত্রে 50% পুত্র কি হবে, নর্মাল, যেটা কিনা এটা নর্মাল বা স্বাভাবিক, আর বাকি 50% পুত্র হবে হিমোফিলিক। তাহলে বুঝতে পেরেছ, তাহলে এটা হলো সমস্ত পুত্রর মধ্যে, সমস্ত পুত্রর মধ্যে যদি আমি বিচার করি তাহলে পুরো পুত্রটাকেই আমি কি ধরবো, 100%, আর পুরো কন্যাটাকেই আমি ধরবো 100%। তাহলে পুরো কন্যাটা যদি 100% হয় তাহলে এই ঘরটা মানে 50% হচ্ছে কি নর্মাল, আর বাকি এই ঘরটা মানে 50% হচ্ছে বাহক। সেরকমই পুরো পুত্রদের যদি আমি 100% ধরি তাহলে 50% মানে এই ঘরটা হচ্ছে কি নর্মাল, আর বাকি 50% মানে এই ঘরটা হচ্ছে আমাদের হিমোফিলিক। এটা হলো মানে কন্যাদের আলাদা করে আমি ধরছি আর পুত্রদের আলাদা করে ধরছি, তাহলে এরকম কনফিগারেশন আমি পাচ্ছি। কিন্তু এটা যদি সমস্ত ছেলে মেয়ের মধ্যে বিচার করি তাহলে কিন্তু মাত্র এই ঘরটা মানে 25% যদি সমস্ত ছেলে মেয়ের মধ্যে বিচার করি তাহলে শুধুমাত্র এই ঘরটা মানে 25% হচ্ছে আমাদের হিমোফিলিক, শুধুমাত্র এই ঘরটা হচ্ছে আমাদের হিমোফিলিক, আর বাকি 75% সন্তান কি হবে না নর্মাল, মানে সেটা হলো এই তিনটে ঘর, এই তিনটে ঘর আমাদের হবে নর্মাল, আর এই ঘরটা হবে শুধুমাত্র হিমোফিলিক। তাহলে এটা যদি, এটা আমি দেখালাম যে শুধু কন্যার মধ্যে বিচার করলে কি হবে, শুধু পুত্রের মধ্যে বিচার করলে কি হবে, আর এটা হলো সমস্ত ছেলে মেয়ের মধ্যে বিচার করলে কি হবে।